বিমলা দেবী হলরুমে বসেছিল। এমন সময় তার ছোট নাতনি শিল্পা মডার্ন জামা পরে সেখানে আসে। দেখলে তো ঠাকুরমা, আজ দিদি আবার দেরি করে দিল। এই জন্যই আমি তোমাকে বলি যে দিদিকে কোনো জিনিস আনতে দেবে না। তুই একদম ঠিকই বলেছিস শিল্পা, আমারও মনে হচ্ছিল পূজা এরকমটাই করবে। আমি তো পূজার উপরে আর বিশ্বাস করি না। এবার আমার কথা বিশ্বাস হলো তো? পরের বার থেকে মনে রেখো। শিল্পা তার দিদির ব্যাপারে ঠাকুরমাকে এসব কথা বলছিল। এমন সময় তার মা পার্বতী সেখানে আসে। আরে শিল্পা, আমি রাতের খাবার রান্না করার ব্যবস্থা করছি, তুই সন্ধ্যের খাবারের জন্য চাটা বানিয়ে দে। মা, আমি এখন কিছুই করতে পারবো না। তুমি কি দেখতে পাচ্ছ না, আমি তো এইমাত্র কলেজ থেকে বাড়ি ফিরেছি। আমাকে মিথ্যা কথা বলিস না, তোর কলেজ থেকে ফিরে 2 ঘন্টা পার হয়ে গেছে। মা, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, আমার কিছু করতে ইচ্ছে করছে না। আজকাল তুই অনেক বাহানা করতে শিখে গেছিস দেখছি। আরে বৌমা, তুমি শিল্পাকে এত জোর করো না, তার পরিবর্তে আমি চা বানিয়ে দিচ্ছি। মা, আপনার অতিরিক্ত আদরের কারণেই শিল্পা মাথায় উঠে পড়েছে, সে কোনো কাজ করতে চাইছে না। আচ্ছা, এবারে তুমি থামো, আমার শিল্পাকে বেশি কিছু বলতে হবে না। বিমলা যখন তার বৌমাকে এসব কথা বলছিল, এমন সময় তার বড় নাতনি পূজা কিছু জিনিসপত্র নিয়ে সেখানে আসে। ঠাকুমা, আমি তোমার জিনিসগুলো নিয়ে চলে এসেছি। পূজা, তোকে আমি এত বকাবকি করি, তারপরেও তোর শিক্ষা হয় না কেন? আজ বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল কিভাবে? আসলে ঠাকুমা, পাশের দোকানগুলোতে তোমার ওষুধ পাওয়া যাচ্ছিল না, তাই আমি একটু দূরে ওষুধগুলো আনতে গিয়েছিলাম। তোর এইসব নাটক বন্ধ কর পূজা, আবার কোথাও উল্টো পাল্টা কাজ করতে গিয়ে আমাদের মান সম্মান শেষ করে দিস না যেন। তোর কারণেই আমাদেরকে পুরানো জায়গা ছেড়ে এখানে আসতে হয়েছে। তোর জন্য আবার যদি এই জায়গাটা ছাড়তে হয়, তাহলে অন্য কোথাও যাওয়ার মতো জায়গা থাকবে না। বিমলা দেবী পূজাকে নানাভাবে অপমান করতে থাকে। অপরদিকে পূজা তার ঠাকুমার মুখে এসব কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং তার চোখ জলে ভরে আসে। মা, আপনি আবার সেই পুরানো কথাগুলো তুলছেন কেন? বলবো না কেন? আমি 1000 বার বলবো, কেউ আমাকে আটকাতে পারবে না। মা, বারবার পূজাকে সেই একটা কথার জন্য রাগারাগি করা ঠিক নয়। তুমি চুপ করো বৌমা, তোমার কারণেই এই মেয়েটা খারাপ হয়ে গেছে। আমাকে না বুঝিয়ে নিজের মেয়েটাকে বোঝানোর চেষ্টা করো। এবার যাও, গিয়ে নিজের কাজ করো। ঠাকুরমা, চলো আমরা দুজনে রুমে গিয়ে গল্প করি। তুমি দিদিকে যতই বুঝিয়ে দাও না কেন, কোনো কিছু লাভ হবে না। তুই একদম ঠিকই বলেছিস শিল্পা। এরপর বিমলা দেবী শিল্পার সঙ্গে তার রুমে চলে যায়। তাদের চলে যাওয়ার পর পূজা নিজের মাকে বলে, মা, আমি সত্যি কথা বলছি, ওষুধ না আনলে রাতে ঠাকুমার সমস্যা হবে, তাই আমি দূরের দোকান থেকে ওষুধ আনতে গিয়েছিলাম। আমি তোর উপরে বিশ্বাস করি পূজা, তোকে আলাদা করে প্রমাণ দিতে হবে না। যা, রুমে গিয়ে একটু রেস্ট করে নে, চা খাওয়ার সময় হলে তোকে ডেকে নেব। এরপর পূজা নিজের রুমে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন সকালে পূজা যখন নিজের মায়ের সঙ্গে বাজার করতে গিয়েছিল, এমন সময় সে দেখে রাস্তায় একটি ব্যাগ পড়ে রয়েছে এবং একটি কার সেখান থেকে চলে যাচ্ছে। আরে দাঁড়ান দাঁড়ান! কি হলো পূজা, তুই কাকে ডাকাডাকি করছিস? মা, ওই দেখো, ওই গাড়িওয়ালাটা তার ব্যাগ ভুল করে ফেলে রেখে চলে যাচ্ছে। সেটা তো অন্য কারোর ব্যাগও হতে পারে। না মা, ওটা সেই গাড়িওয়ালারই ব্যাগ। একটু আগে এসে দাঁড়িয়েছিল, তারপরে ব্যাগ নিতে ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাগটাকে পুলিশ স্টেশনে জমা করে দেব। যার ব্যাগ সে খোঁজাখুঁজি করলে পেয়ে যাবে। তুমি ঠিকই বলেছো মা, আমি গিয়ে ব্যাগটা তুলে নিয়ে আসছি। পূজা এই বলে সেই ব্যাগটি তুলে নেয়। এরপর পূজা তার মায়ের সঙ্গে সেখান থেকে যাচ্ছিল, এমন সময় এক ছেলে সেখানে চলে আসে। আরে দেখো দেখো, এই চোরদের ভালো করে দেখো, এরা আমার কাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে। ছেলেটির নাম ছিল বিক্রম। সে পাশেই একটি কাপড়ের দোকান চালাতো। তার এরকম ব্যবহার দেখে পূজা তাকে বলে, এই যে মিস্টার, কিছু বলার আগে একটু ভালো করে দেখে নাও, আমরা চোর নয়, এখানে ব্যাগটা পড়েছিল, তাই আমরা ব্যাগটা থানায় দেওয়ার জন্যই যাচ্ছিলাম।
নিজের বেকার কথা বন্ধ করো, এবার সেই ব্যাগটা আমাকে দিয়ে দাও। অনেকক্ষণ থেকে দেখছি তুমি উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছ। এই ব্যাগটা আমরা তোমাকে দিতে যাব কেন? আমরা কিভাবে বিশ্বাস করব যে এটা তোমার পরিচিত লোকের ব্যাগ? আচ্ছা, এবার তাহলে তোমরা চালাকি করতে চাইছো? দাঁড়াও, এখনই তোমাদেরকে মজা দেখাচ্ছি। বিক্রম এই বলে চেঁচামেচি করতে থাকে এবং তার আওয়াজ শুনে কয়েকজন লোক সেখানে আসে। এদেরকে একটু বুঝিয়ে দাও যে এই ব্যাগটা আমার কাকার, তারা দুজন আমাদের ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিল। বিক্রম একদম ঠিক কথা বলছে, যার ব্যাগ পড়ে গিয়েছিল বিক্রম তার ভাইপো। আমাকে ক্ষমা করবেন, আমরা জানতাম না এটা আপনাদের ব্যাগ। তাছাড়া আমরা এটা থানায় দেওয়ার জন্যই যাচ্ছিলাম। ব্যাগটা নিয়ে নিন। পূজা এই বলে বিক্রমকে ব্যাগ দিয়ে দেয়, কিন্তু বিক্রম ব্যাগ পাওয়ার পরেও পূজা এবং তার মাকে নানা রকম ভাবে অপমান করতে থাকে। এরই মধ্যে সেই গাড়িওয়ালা সেখানে চলে আসে এবং গাড়ির ভেতর থেকে মদন নামের এক লোক বেরিয়ে আসে। আরে কি হয়েছে এখানে? এত ভিড় আছে কেন? দেখুন না আঙ্কেল, আপনার ভাইপো আমাকে আর আমার মাকে অনেক অপমান করছে। সে বলছে আমরা নাকি আপনার ব্যাগ চুরি করে পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি সেটা ফেলে যাওয়ায় আমরা থানায় দেওয়ার জন্যই যাচ্ছিলাম। বিক্রম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শুধু শুধু এদেরকে বিরক্ত করছিস কেন? যা গিয়ে নিজের কাজ কর। বিক্রমের দিক থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা কিছু মনে করবেন না। আরে না না, আপনাকে ক্ষমা চাইতে হবে না, আমরা কিছু মনে করিনি। এরপর পার্বতী এবং পূজা বাড়ি ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং একদিন গ্রাম থেকে পূজার পিসি মিনা তাদের বাড়িতে ঘুরতে আসে। আরে মা, আমাদের পূজার বিয়ে কবে দিচ্ছ তাহলে? তার তো বিয়ের বয়স হয়ে গেল। আরে মিনা, তুই তো জানিস পূজার সেই ব্যাপারটা। তাছাড়া এই শহরে এসে মাত্র 6 মাসই হয়েছে। অজয় তার জন্য পাত্রের খোঁজ করছে, এবার দেখি তাকে কে পছন্দ করে। হ্যাঁ দিদি, পূজার বাবা তার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। আমি তো প্রথম থেকেই বলতাম তার দিকে একটু ভালো করে লক্ষ্য রাখা দরকার। তুমি নিজের মেয়েকে অনেক ছাড় দিয়েছিলে, তাই তো এরকম হয়েছে। ননদের মুখে এরকম কথা শুনে পার্বতী অনেক দুঃখী হয়ে যায়। এরপর পার্বতী তাদের জন্য চা আনতে যাচ্ছিল, এমন সময় পূজা চা নিয়ে সেখানে চলে আসে। মা, তোমাকে কোথাও যেতে হবে না, এই যে আমি সবার জন্য চা নিয়ে এসেছি। আরে পূজাও চলে এসেছে? কিন্তু তোমার ছোট নাতনি শিল্পা কোথায়? আমার তো মনে হচ্ছে সে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছে। আরে মিনা, তুই সব সময় এরকম উল্টোপাল্টা কথা বলতে থাকিস। আমি নিজের শিল্পাকে খুব ভালো করেই জানি, সে একটু মডার্ন হতে পারে কিন্তু এরকম কিছুই করবে না। আরে আমি তো শুধু মজা করছিলাম, কিন্তু তুমি যে দেখছি সিরিয়াস হয়ে গেলে। পিসি, তোমরা সবাই গল্প করো, আমি নিজের রুমে যাচ্ছি, আমার অনেক ঘুম পাচ্ছে। পূজা এই বলে সেখান থেকে চলে যায়। এরপর পূজা শিল্পার রুমে যায় এবং সেখানে গিয়ে দেখে শিল্পা কারোর সঙ্গে ফোনে কথা বলছে। শিল্পা পূজাকে রুমের ভেতরে আসতে দেখে তাড়াতাড়ি ফোন কেটে দেয়। আরে শিল্পা, তুই কার সঙ্গে ফোনে কথা বলছিস? তোমাকে কতবার বলেছি আমার উপরে লক্ষ্য দেওয়া বন্ধ করে দাও, আমি যা ইচ্ছে করব, তাতে তোমার কি? কিন্তু পূজা, তুই তো তপনকে প্রেম করতিস, তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিস কেন? হ্যাঁ, আমি তপনকে ভালোবাসতাম, কিন্তু এখন আমি রোহিতকে ভালোবাসি। এবারে যাও এখান থেকে। কয়েকদিন আগে তপনের সঙ্গে আমার দেখা হয়েছিল, সে তোর কথা বলতে বলতে কান্নাকাটিও করছিল। সে কি এমন করেছে যার জন্য তুই তাকে ছেড়ে দিয়েছিস? তপনের কাছে বেশি টাকা নেই দিদি, রোহিত আমার উপর অনেক টাকা খরচ করে, তাই আমি তাকেই ভালোবাসি। আমি বিশ্বাস করতে পারছি না যে তুই এতটা পরিবর্তন হয়ে গেছিস। তুই টাকার জন্য তপনকে ধোকা দিয়ে দিলি। অনেক হয়েছে দিদি, এবারে আমার মাথা খারাপ করা বন্ধ করো, চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে আমি ঠাকুরমাকে ডেকে আবার অপমান করাবো। এরপর পূজা দুঃখী হয়ে নিজের রুমে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন শিল্পা যখন একটি নাইট ক্লাবে তার বান্ধবীদের সঙ্গে বসে ড্রিঙ্ক করছিল, এমন সময় পূজা সেখানে চলে আসে। এসব তুই কি করছিস শিল্পা? তুই কি পাগল হয়ে গেছিস? তুমি এখানে কি করতে এসেছো? আমি ভালো করেই জানি তুমি আমার বান্ধবীদের সামনে আমাকে অপমান করার জন্য এখানে এসেছো। তুই সবসময় আমাকে ভুল বুঝিস কেন? তুই নিজের পড়াশোনা ছেড়ে এরকম মেয়েদের সঙ্গে নেশা করবি, তাহলে তোর ভবিষ্যতের কি হবে? আমি তোমার কাছ থেকে কোনো রকম জ্ঞান নিতে চাই না, তুমি চুপচাপ এখান থেকে চলে যাও।
আজ পর্যন্ত আমি তোর সব ভুলগুলো চাপা দিয়ে দিয়েছি, কিন্তু আমি তোকে এভাবে খারাপ পথে যেতে দেব না শিল্পা। পূজা শিল্পাকে বোঝানোর চেষ্টা করছিল। এমন সময় শিল্পার এক বান্ধবী বলে, আরে শিল্পা, তুই যখন জানিস তোর দিদি এরকম, তাহলে আমাদের সঙ্গে ক্লাবে এসেছিস কেন? তোর দিদি এখানে এসে আমাদের মজা খারাপ করে দিল। আরে আরে, তোরা এভাবে রেগে যাস না, আমি এখনই দিদিকে তাড়িয়ে দিচ্ছি। তোমরা চুপ করো। তোমরা নিজেরা এক তো খারাপ পথে যাচ্ছ, তোমাদের সাথে থাকার জন্য আমার বোনটাও খারাপ হয়ে যাচ্ছে। কি বললে? আমরা খারাপ? আমরা যখন খারাপ, তাহলে তোমার বোনকে এখান থেকে নিয়ে চলে যাও। তাকে বলে দিও সে যেন আমাদের সঙ্গে ঘোরাফেরা না করে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজের বোনকে ভালো করেই বুঝিয়ে দেব, তোমাদেরকে আলাদাভাবে বলতে হবে না। শিল্পার বান্ধবীদের সঙ্গে পূজার অনেক তর্ক বিতর্ক হয়। এরপর শিল্পার বান্ধবীরা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এটা তুমি একদম ভালো করনি দিদি, তোমার জন্য আমার ফ্রেন্ডদের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আমি একদম ঠিকই করেছি শিল্পা, তুই যেটা করছিস সেটা ঠিক হচ্ছে না। এরপর শিল্পার রাগ করে সেখান থেকে চলে যায়। এতক্ষণ পর্যন্ত পূজা যেভাবে নিজের বোনকে বোঝাচ্ছিল, দূরের একটি চেয়ারে বসে মদন বাবুর ছেলে রজত তার বন্ধুদের সঙ্গে সেগুলো দেখতে থাকে। আরে ভাই রজত, এই মেয়ে দুটো এখানে ড্রামা করছে কেন? তুই দেখিসনি সেই মেয়েটা নিজের ছোট বোনকে কত ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে। মেয়েটা সত্যি অনেক ভালো। রজত তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করতে থাকে। অপরদিকে পূজা নিজের বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে পূজা বাড়ির সকলকে শিল্পার ব্যাপারে জানায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। শিল্পা প্রথম থেকে খুব ভালো অ্যাক্টিং করতে পারত, তাই সে নিজের অ্যাক্টিং এর মাধ্যমে পূজাকে মিথ্যা প্রমাণ করে দিত। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন পূজা তার পরিবারের সঙ্গে এক বিয়ে বাড়িতে যায়। অপরদিকে মদন বাবু তার স্ত্রী আরতি এবং ছেলে রজতের সঙ্গে সেখানে পৌঁছায়। আরে রজত, তুই একটু ঘোরাফেরা করে নে, আমি গিয়ে বাকি মহিলাদের সাথে একটু গল্প করে আসি। ঠিক আছে মা, তুমি যাও, আমি এখানেই আছি। এরপর আরতি সেখান থেকে চলে যায় এবং বউয়ের কাছে গিয়ে সকলের সঙ্গে গল্প করতে থাকে। আরতি যখন কথা বলছিল, এমন সময় হঠাৎ তার মাথা ঘুরে যায় এবং সে মেঝেতে পড়ে যায়। আরে সবাই একটু সাইড দিন, মনে হচ্ছে উইকনেসের জন্য মাথা ঘুরে গেছে, আমাকে একটু দেখতে দিন। আরে হ্যাঁ, আমার পূজাকে দেখতে দাও, আমার পূজা নার্সের কাজ পারে। কিছু সময় পর আরতি দেবীর জ্ঞান ফিরে আসে। এরই মধ্যে রজত সেখানে আসে এবং পূজাকে দেখে অবাক হয়ে যায়। আরে এটা তো সেই মেয়ে যাকে সেদিন আমি ক্লাবে দেখেছিলাম। রজত দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। অন্যদিকে আরতি পূজাকে বলে, আরে বাহ, তুমি একেবারে ডাক্তারদের মতোই আমাকে সুস্থ করে তুললে। আসলে কাকিমা, আমি নার্সিং এর ট্রেনিং করছি, তাই ছোটখাটো ব্যাপার হলে আমি সামলে নিতে পারি। আরে আরতি দিদি, এটা তো কিছুই নয়, আমার মেয়ে সব জিনিসে এক্সপার্ট। মানুষের দেখাশোনা থেকে শুরু করে রান্না বান্না পর্যন্ত কোনো জিনিসে আমাদের পূজা কম নয়। তুমি একদম ঠিক বলেছো পার্বতী, আমাদের পূজা অনেক গুণী মেয়ে। পূজার বাবা মা তার অনেক প্রশংসা করায় পূজার ঠাকুরমা বিমলা দেবীর খুব রাগ হতে থাকে। বাবা মা, তোমরা শুধু শুধুই আমার এত বেশি প্রশংসা করছো, আমি অতটাও ট্যালেন্টেড নয়। এরপর সকলে একসঙ্গে বসে গল্প করতে শুরু করে দেয়। পরের দিন পূজাদের বাড়িতে সকলে যখন বসেছিল, এমন সময় পূজার বাবা অজয় মিষ্টি নিয়ে বাড়ি ফেরে। আরে পার্বতী, এই নাও মিষ্টি খাও, একটা খুশির খবর আছে। কিরকম খুশির খবর? মদন বাবুকে চেনো তো, বিয়ে বাড়িতে যাদের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, মনে পড়েছে। তা কি হয়েছে? তার ছেলের সঙ্গে আমি পূজার বিয়ে ঠিক করে এসেছি। তাদের ছেলেটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই সেদিন বিয়ে বাড়ির শেষ হবার পর আমি এই ব্যাপারে মদন বাবুর সঙ্গে কথা বলছিলাম। তারাও আমাদের মেয়েকে পছন্দ করে নিয়েছে। আরে বাহ, এটা তো অনেক খুশির খবর। আরতি দিদি আমাদের পূজাকে নিজের বৌমা করার জন্য অনেক উৎসাহিত। আমাদের মেয়ে প্রথম দেখাতেই তার মন জয় করে নিয়েছে। এরপর পার্বতী অজয়ের হাত থেকে মিষ্টি নিয়ে নেয় এবং সবার আগে নিজের শাশুড়িকে মিষ্টি দেয়। মা, মিষ্টি মুখ করে নিন। শুধু পূজার ব্যাপারে ভাবলে চলবে, আমাদের শিল্পার ব্যাপারে ভাবতে হবে। সেরকম কোনো ব্যাপার নেই মা, আমি দুই মেয়ের ভালো চাই। শিল্পার জন্যও খুব তাড়াতাড়ি ভালো পাত্রের খোঁজ হয়ে যাবে। তাছাড়া পূজার বয়স অনেক বেড়ে যাচ্ছে,
তার বিয়ে দিতে দেরি করলে পরে হয়তো অনেক সমস্যা দেখা দেবে। এটাও ঠিক কথা। এমনিতেও আমার শিল্পা অনেক সুন্দর, তার বিয়ে দিতে গিয়ে কোনো সমস্যা হবে না। তোরা পূজার বিয়েটাই দিয়ে দে। আমি চাই না সে সারা জীবন এই বাড়িতে পড়ে থাকুক। আজ আমি অনেক খুশি। এবার আমাদের পূজা বিয়ে করে নিজের শ্বশুর বাড়ি যাবে। পূজার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তাদের বাড়িতে সকলে অনেক খুশি ছিল। অপরদিকে মদন বাবুদের বাড়িতে রজত জানতে পারে যে পূজার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা, তুমি আমাকে জিজ্ঞাসা না করে আমার বিয়ে ঠিক করে দিলে কেন? কোন মেয়ে, কেমন মেয়ে, আমি কিছুই জানি না। আরে রজত, আমি তোকে বারবার বলেছি সেটা অনেক ভালো মেয়ে, তোর অনেক পছন্দ হবে। মা, তুমি জানো না সেই মেয়েটার বোন নাইট ক্লাবে নেশা করে। আমি নিজের চোখে সেটা দেখেছি। তার বোন খারাপ হলে সেই মেয়ের দোষ কি? সেই মেয়েটা যেমন ভাবে আমার যত্ন করেছিল সেটা তুই ভালো করেই বুঝতে পেরে গেছিস যে সে অনেক ভালো মেয়ে। আরে হ্যাঁ রজত, পূজার বোন যেমন হোক তাতে আমাদের কি? পূজা ভালো হলেই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু তার সঙ্গে বিয়ে করলে আমার বন্ধুদের সামনে আমার অনেক অপমান হবে। তোকে বন্ধুদের নিয়ে এত চিন্তা করতে হবে না, তুই শুধু নিজের কথা চিন্তা কর। সেই মেয়েটার সঙ্গে তোর বিয়ে হলে তুই অনেক হাসি খুশি থাকবি। রজতের বাবা মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রজত তাদের কোনো কথাই শোনে না এবং রাগ করে নিজের রুমে চলে যায়। রজত যখন রাগ করে নিজের রুমে বসেছিল এমন সময় তার মা আরতি তার কাছে আসে। বাবা রজত, এভাবে বাবার উপরে রাগ করিস না। ছোটবেলা থেকে তুই যা যা চেয়েছিস তোর বাবা সবকিছুই দিয়েছে, তোকে কোনো জিনিসের অভাব হতে দেয়নি। আজকে তুই নিজের বাবার একটা ইচ্ছে পূরণ করতে পারবি না? কিন্তু মা, আমি নিজের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করব ভেবেছিলাম। আর কিছু বলিস না রজত, তোর বাবা যেমনটা বলছে সেটাই কর। সেই মেয়েটা অনেক ভালো, তোর সব কথা শুনবে, তোর অনেক ভালোভাবে যত্নও করবে। আরতি আবার নিজের ছেলেকে বোঝাতে থাকে, কিন্তু রজত অতিরিক্ত জেদ করায় তার বাবা আবার সেখানে চলে আসে। ঠিক আছে, রজত যখন পূজাকে বিয়ে করবে না বলছে তাহলে তাকে বিয়ে করতে হবে না। তবে আমিও একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আজ থেকে আমি নিজের হার্টের ওষুধ খাওয়া বন্ধ করে দেব। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, হয়ে যাক। বাবা, তুমি এরকম করে বলো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এটাই চাও তাহলে আমি বিয়েতে রাজি আছি। রজত বিয়ের জন্য রাজি হয়ে যাওয়ায় তার বাবা মা অনেক খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে তাদের বিয়ের দিন কাছাকাছি চলে আসে এবং দুই বাড়িতে খুব ভালোভাবেই বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। একইভাবে বিয়ের দিন চলে আসে এবং কয়েকজন মেয়ে পূজাকে সাজাতে থাকে। পূজাকে সাজানোর সময় এক মেয়ে বলে, শেষমেশ পূজার বউ সাজার স্বপ্ন পূরণ হয়ে গেল। এবার পূজা বিয়ে করে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। আরে শিল্পা, এবার কিন্তু আঙ্কেল আন্টি তোর বিয়ে দিয়ে দেবে। তোরা চুপ কর, তোদেরকে এত ফালতু কথা বলতে হবে না। শিল্পা সকলকে এই বলে ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর বিয়ের লগ্ন এসে যাওয়ায় পণ্ডিত মশাই বর এবং বউকে আনার জন্য আদেশ দেয়। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পাত্র পাত্রীকে এখানে ডাকুন। আরে আরতি, আমাদের ছেলেকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না কেন? রজত কোথায় গেল? দাঁড়াও, আমি তার রুমে গিয়ে একবার দেখে আসছি। এরপর আরতি তার ছেলের মেকআপ রুমে যায়, কিন্তু সেখানে তাকে দেখতে পায় না। কিছু সময় পর মদন সেখানে পৌঁছায়। আরে রজত কোথায় গেল? তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তাকে অনেকবার ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোনটাও লাগছে না। কিছু সময়ের মধ্যেই বিয়ে বাড়ির সকলে জানতে পেরে যায় যে রজতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পূজা এই কথাটি জানার পর কান্নাকাটি করতে শুরু করে দেয়। এভাবে কান্নাকাটি করিস না পূজা, হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই হয়তো রজতকে যেতে হয়েছে। কিন্তু মা, বিয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ আর কি হতে পারে? আরে বাবা, বিয়ের লগ্ন শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পাত্রকে আসতে বলুন, না হলে আজ আর বিয়ে হবে না। আরে পণ্ডিত মশাই, রজতের জামাতে দাগ লেগে গিয়েছিল, তাই সে পরিষ্কার করার জন্যই গেছে। আপনি চিন্তা করবেন না, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা, তাই রজতকে খুঁজে পাওয়া যাচ্ছে না? সে যেখানেই থাকুক না কেন তাড়াতাড়ি এখানে আসতে বলুন, না হলে বিয়ের শুভ লগ্ন বেরিয়ে যাবে। পণ্ডিত মশাই এসব কথা বলছিল এমন সময় মদন বাবুর ভাইপো বিক্রম রজতকে বর সাজিয়ে নিয়ে আসে, কিন্তু রজতকে দেখে মনে হচ্ছিল সে এই বিয়েতে একদম খুশি নেই। আরে রজত, তোর আসতে এত দেরি হয়ে গেল কেন? পণ্ডিত মশাই অনেকক্ষণ থেকে তোর অপেক্ষা করছে, তাড়াতাড়ি মণ্ডপে বসে পড়। মায়ের কথায় রজত মণ্ডপে বসে পড়ে
এবং কিছু সময়ের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর পূজা নিজের শ্বশুর বাড়ি চলে যায়। পরের দিন সকালে রজতের ঘুম ভাঙলে পূজা তার কাছে চা নিয়ে আসে। এই নাও রজত, তোমার জন্য গরম গরম চা। টেবিলে রেখে দাও আর এখান থেকে যাও। কি হলো, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? আমি কি কোনো রকম ভুল করে ফেলেছি? এমনিতেই আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, বেকার কথা বলে আমার সময় নষ্ট করো না। কিন্তু রজত, আমি তোমার জন্য চা নিয়ে এসেছি, এটার কি হবে? বললাম তো খাবো না। সকাল সকাল আমার মাথা খারাপ করছো কেন? রজত এই বলে অফিসের জন্য বেরিয়ে পড়ে। রজতের এভাবে চলে যাওয়ায় পূজা অনেক দুঃখী হয়ে যায়। রজত আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে? আমি কি এমন করেছি? তার যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে তো আমাকে বলে দিতে পারে। পূজা কান্নাকাটি করতে করতে এসব কথা ভাবছিল। এমন সময় তার শাশুড়ি তাকে ডাকাডাকি করায় সে তার কাছে যায়। আরে বৌমা, তোমাকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মা, সবকিছু ঠিক আছে। আমার এই জামাটা একটু ছিঁড়ে গেছে, এটা সেলাই করে দিও। ঠিক আছে মা, আমি এখনই করে দিচ্ছি। পূজা তার শাশুড়ির সঙ্গে কথা বলছিল। এমন সময় তার ননদ মালা একটি ব্যাগ নিয়ে সেখানে আসে। আরে মালা, এই সময় তুই কোথায় যাচ্ছিস? আজ তো রবিবার। আরে মা, আজ আমি আমার বান্ধবী স্বপ্নাদের বাড়িতে পড়াশোনা করতে যাচ্ছি। কয়েকদিনের মধ্যেই আমাদের পরীক্ষা আসছে, তাই ভালোভাবে পড়াশোনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। আজকাল আমি লক্ষ্য করছি তোর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। এবার তাহলে আমি যাচ্ছি। মালা এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর আরতি তার বৌমাকে বলে, আরে পূজা, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। গ্রাম থেকে আমার মায়ের ছোট বোন আসছে। জানি না হঠাৎ করে এখানে আসার প্ল্যান কেন করলো। এটা তো খুব ভালো কথা মা। ঠিক আছে, আমি তাহলে ওনার জন্য রসগোল্লা বানিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপর সেদিন সন্ধ্যাবেলায় আরতি যখন বসেছিল এমন সময় তার 3 বান্ধবী সেখানে আসে। আরতি নিজের বান্ধবীদের সামনে তার বৌমায়ের প্রশংসা করতে থাকে। তোমরা জানো, আমার বৌমা অনেক ভালো। সে বাড়ির সব কাজ করে আর অনেক ভালোভাবে আমাদের খেয়াল রাখে। ওসব ঠিক আছে, কিন্তু সবার আগে এটা বলো যে তোমার বৌমা তার মায়ের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে। বাড়িতে যেসব নতুন জিনিসগুলো দেখতে পাচ্ছ তার সবগুলি আমার বৌমা নিয়ে এসেছে। বাড়ির জিনিসপত্র দেখাতে হবে না, তুমি এটা বলো সে কত টাকা নিয়ে এসেছে। আরতি তার বান্ধবীর এরকম কথা শুনে কোনো উত্তর দেয় না এবং চুপ করে বসে থাকে। তাকে এভাবে চুপ করে থাকতে দেখে তার বান্ধবী বলে, তোর ছেলে এত ভালো চাকরি করে, সে যে কোনো ধনী পরিবারের মেয়ে পেয়ে যেত। তুই ঠিক কথাই বলছিস, কিন্তু সবসময় টাকা পয়সা দেখলে হয় না। পূজা অনেক ভালো মেয়ে, তার মতো বৌমা পেয়েছি এটাই যথেষ্ট। কি ব্যাপার আরতি, তুই নিজের বৌমার একটু বেশি প্রশংসা করছিস যে? মনে হচ্ছে তোর বৌমা আসার সঙ্গে সঙ্গে তোর উপর কালা জাদু করে দিয়েছে। আরতি দেবীর বান্ধবী যখন এই সমস্ত কথা বলছিল এমন সময় কিছুটা দূরে দাঁড়িয়ে পূজা তাদের কথা শুনে ফেলে। কিছু সময় পর আরতি দেবীর বান্ধবীরা চলে গেলে পূজার ফোন বাজতে শুরু করে। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে পূজা অবাক হয়ে যায়। হ্যালো, তুমি আমাকে কল করলে কেন? আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি আমাকে কোনোদিনও ফোন করবে না। আরে তুমি এরকম ভয় পেয়ে যাচ্ছ কেন? আমি শুধুমাত্র খবর নেওয়ার জন্য ফোন করলাম। তুমি ভালো আছো কিনা সেটা জানতে চাইছিলাম। ভালো করে শুনে নাও রাহুল, আমি অনেক ভালো আছি। আমার ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। আজকের পর আর কোনোদিনও আমাকে ফোন করবে না। পূজা এই বলে রাগ করে ফোন রেখে দেয়। অপরদিকে রাহুল কিছু ভাবতে শুরু করে। বেচারি পূজাকে আমার জন্য কত কিছু সহ্য করতে হচ্ছে। আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছি পূজা, আমাকে ক্ষমা করে দিও। অপরদিকে পূজা তার শাশুড়ির সঙ্গে কিছু কথা বলতে চাইছিল, তাই তার শাশুড়ি যখন হলরুমে বসেছিল এমন সময় চা নিয়ে সে তার কাছে যায়। মা, এই নিন, একটু চা খেয়ে নিন। আমি আপনার জন্য পকোড়া বানিয়েছি, খেয়ে বলুন কেমন হয়েছে। আরে বাহ, দেখে তো অনেক টেস্টি মনে হচ্ছে। মা, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলো না বৌমা, কি কথা? কোনো প্রবলেম নেই তো? মা, আমি বলতে চাইছি যে আমার বাবা বিয়েতে কোনো রকম টাকা দিতে পারেনি। আসলে যৌতুক দেওয়ার মতো আমাদের আর্থিক অবস্থা নেই। তুমি এরকম করে বলছো কেন পূজা? আমি তো তোমাকে টাকার জন্য কিছু বলিনি।
তুমি এসব নিয়ে চিন্তা করো না, যাও গিয়ে নিজের কাজ করো। আচ্ছা ঠিক আছে মা, আমি রাতের রান্নাটা করে নিচ্ছি। পূজা এই বলে রান্নাঘরে চলে যায়। পূজার চলে যাওয়ার পর তার শাশুড়ি মনে মনে ভাবে, আমি জানতাম এদের খুব বেশি টাকা নেই, তবে এটা জানতাম না যে তারা ভিখিরি প্রকৃতির মানুষ। বিয়েতে নিজের মেয়েকে খালি হাতে পাঠিয়ে দিল। আরতি দেবীর বান্ধবীরা নানা রকম খারাপ কথা বলে যাওয়ায় সেও মনে মনে পূজার ব্যাপারে এসব চিন্তা করতে শুরু করেছিল। কিছু সময় পর আরতি দেবীর বৃদ্ধ মাসি লতা বাড়িতে আসে। আরতি তার মাসির সঙ্গে কিছু খাওয়া দাওয়া করার পর গল্প করতে শুরু করে দেয়। আরে আরতি, কোনো ধনী বাড়ির মেয়েকে বৌমা করতে পারলি না? একটু টাকা পয়সাওয়ালা বাড়ির মেয়ে পছন্দ করতে পারতিস। এবারে কি আর করা যাবে মাসি, এসব কথা বলে আর কোনো লাভ নেই। এখন যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে। সে যদি কোনো ধনী বাড়ির মেয়ে হতো তাহলে তুই বাড়িতে চাকর রেখে দিতে পারতিস। মাসির মুখে এরকম কথা শুনে আরতি আবার দুঃখী হয়ে যায়। ধনী বাড়ির মেয়েকে বৌমা না করার জন্য সে মনে মনে আফসোস করছিল। আচ্ছা ঠিক আছে, এবারে তোকে আর চিন্তা করতে হবে না। গরিব বাড়ির মেয়েকে বৌমা করেছিস তো কি হয়েছে? এই মেয়েটার থেকে আমরা সুদে আসলে সবকিছু আদায় করে নেব। আমি তোমার কোনো কথা বুঝতে পারলাম না। তোকে কিছু বুঝতে হবে না, আমি কি করি তুই শুধু দেখতে থাক। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন পূজার বোন শিল্পা তার সঙ্গে দেখা করতে আসে। পূজা নিজের বোনকে দেখে অনেক খুশি হয়ে যায়। আরে শিল্পা, কেমন আছিস বল? আমি ভালো আছি দিদি। ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। আরে দিদি, খাবার টাবারের কথা বাদ দাও, এখন আমি কিচ্ছু খাবো না। তোমার কাছে 5,000 টাকা থাকলে আমাকে তাড়াতাড়ি দাও, আমি নিজের বান্ধবীর বিয়ের জন্য একটা ভালো জামা নেব। কি বললি? 5,000 টাকা? কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আরে দিদি, তোমার কাছে একটা হেল্প চাইলাম, সেটাও করতে পারলে না। এবার কার থেকে টাকা পাবো সেটা ভাবতে হবে। আরে প্রথমবার তুই এখানে এসেছিস, একটু বস না। এবার এখানে বসে আর কি করব? তুমি তো আমাকে সাহায্য করতে পারলে না, এবার আমাকে অন্য কোথাও খোঁজ করে দেখতে হবে। আচ্ছা তুই দাঁড়া, আমার কাছে একটা উপায় আছে। পূজা এই বলে তার হাত থেকে আংটি খুলে শিল্পাকে দিয়ে দেয়। এই নে শিল্পা, এই আংটিটা তুই রেখে নে, এটা তোর কাজে লেগে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি। ঠিক আছে, এবার আমি যাই। শিল্পা পূজার কাছ থেকে আংটি নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে পূজার শাশুড়ি এবং মাসি শাশুড়ি সবকিছু দেখে ফেলে। তুমি দেখলে তো মাসিমা, এরা একদম ভিখারি টাইপের মানুষ। পূজার বোন তার কাছ থেকে টাকা চাইতে এসেছিল, পূজাও তাকে নিজের আংটি খুলে দিয়ে দিল। তোর বৌমাকে দেখে মনে হচ্ছে এই মেয়েটা ধীরে ধীরে তোদেরকে ভিখিরি করে দেবে। এই মেয়েটার থেকে একটু সাবধানে থাকিস। তুমি একদম ঠিকই বলেছো মাসিমা, আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আরতি যখন তার মাসির সঙ্গে কথা বলছিল এমন সময় তার মাসির ছেলে বিকাশ সেখানে আসে। বিকাশের বয়স 42 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তার বিয়ে হয়নি। আরে বিকাশ, কেমন আছিস? আমি তো ভালো আছি দিদি, তুমি কেমন আছো বলো? একবার তোর বিয়ে হয়ে গেলে আমি শান্তি পাবো। এত বয়স হয়ে গেল, বিয়ে করছিস না কেন? আরে দিদি, তুমি এত চিন্তা করছো কেন? খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। আমার গলা শুকিয়ে গেছে, একটু জল দাও। ঠিক আছে, তুই বস, আমি জল নিয়ে আসছি। সকলে কথা বলছিল এমন সময় মালা সেখানে চলে আসে এবং নিজের মামাকে দেখে বলে, কেমন আছো মামা? আচ্ছা মামা, আমি তোমাকে নিজের জন্য ঘড়ি আনতে বলেছিলাম, সেটা কোথায়? আরে হ্যাঁ, নিয়ে এসেছি, 1 মিনিট দাঁড়া। বিকাশ এই বলে তার ব্যাগের ভেতরে হাত দিয়ে একটি ঘড়ি বার করে। সেই ঘড়ি দেখে মালা অনেক খুশি হয়ে যায়। এটা কি কোনোদিন হতে পারে যে আমার ভাগ্নি কোনো জিনিসের জন্য আবদার করবে এবং আমি সেটা আনবো না? এই নে তোর ঘড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ মামা। তোমরা দেখো তো এই ঘড়িটা আমার হাতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঘড়িটাও তোর মতো অনেক সুন্দর। সকলে কথা বলছিল এমন সময় পূজা চা নিয়ে সেখানে আসে। বিকাশ পূজাকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। আপনারা চা নিয়ে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে বা দিদি, তুমি অনেক ভালো বৌমা নিয়ে এসেছো। তুই চুপ কর বিকাশ, শুধু শুধু মিথ্যে প্রশংসা করিস না, এর মধ্যে বিশেষ কিছু নেই। আরে মা, আমি দিদির বৌমায়ের নাম করছি, তোমার খারাপ লাগছে কেন? তাছাড়া তুমি তো প্রথম থেকে সকলের ভুল খোঁজার জন্য রেডি হয়ে থাকো, তুমি কারোর প্রশংসা সহ্য করতে পারো না।
বিকাশ বারবার পূজার প্রশংসা করায় সকলে অবাক হয়ে যায় এবং বিকাশের দিকে তাকিয়ে থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন আরতি দেবী হঠাৎ পূজাকে ডাকাডাকি করতে শুরু করে দেয়। পূজা, পূজা, তাড়াতাড়ি এখানে এসো। হ্যাঁ মা, বলুন আপনি আমাকে ডাকছেন কেন? সবকিছু ঠিক আছে তো? তোমার ওই নির্লজ্জ বোন আমার মাসতুতো ভাই বিকাশের সঙ্গে বিয়ে করে নিয়েছে। আশেপাশের লোকেরা আমাদের নামে খারাপ খারাপ কথা বলছে। যার ছোট বোন এত খারাপ, তার দিদি কেমন হবে? কিন্তু মা, আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল যে আমি নিজের ছেলের কথা না শুনে তোমার মতো মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে এসেছি। ছেলের কথা শুনে নিলে আজ আমাকে এই দিন দেখতেই হতো না। আরতি যখন নিজের বৌমাকে এসব কথা বলছিল, এমন সময় তার মাসি লতাও সেখানে চলে আসে। আমাদের সর্বনাশ হয়ে গেল। এই দুই বোনের জন্য আমরা কোথাও মুখ দেখাতে পারবো না। ছি 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 ছি, কেমন পরিবারের মেয়েকে বৌমা করেছি। এবারে আমরা প্রতিবেশীদের সামনে কিভাবে যাব, এটাই চিন্তা হচ্ছে। আরতি এবং তার মাসি নানাভাবে পূজাকে অপমান করতে থাকে। অপরদিকে চেঁচামেচির আওয়াজ শুনে আরতির স্বামী মদন বাবু সেখানে চলে আসে। আমি মানছি যা হয়েছে ভুল হয়েছে, কিন্তু তোমরা এভাবে পূজাকে অপমান করছো কেন? এতে পূজার কোনো দোষ নেই। তার বোন বিকাশের সঙ্গে বিয়ে করেছে, তাতে পূজা কি করতো? আরে মদন, তুমি পূজাকে বাঁচানোর চেষ্টা কেন করছো? শিল্পা পূজার বোন, তাই সে কোনো ভুল করলে পূজাকেও শুনতে হবে। মাসিমা, আপনি ছোট ছোট কথাকে এত বাড়াবাড়ি করে ফেলেন কেন? মাঝে মাঝে একটু চিন্তা ভাবনা করে তারপর কথা বলবেন। আপনার উল্টোপাল্টা কথার জন্য নানা রকমের অশান্তি হতে পারে। আমার কি এত খারাপ সময় চলে এসেছে যে কিছু বলার আগে তোমাকে জিজ্ঞাসা করতে হবে? আমার অভিজ্ঞতা তোমার থেকে অনেক বেশি। আমি যা বলছি সেটাই ঠিক। আরতির মাসিমা পূজাকে খারাপ খারাপ কথা বলায় পূজা তার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং তাকে শান্ত করার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরেও লতা শান্ত হয় না এবং পূজাকে অপমান করতেই থাকে। অপরদিকে পূজার মায়ের বাড়িতে তার মা এবং ঠাকুমা নিজেদের মধ্যে বসে কিছু আলোচনা করতে থাকে। আমার মেয়েটা কেন এরকম করলো? সে পূজার মামা শ্বশুরের সঙ্গে বিয়ে করার আগে একবারও চিন্তা করলো না। শিল্পা যা করেছে, তার জন্য তুমি এত বেশি নাটক কেন করছো? তাছাড়া ছেলেটা আইবুড়ো ছিল, তাই আমার তো এতে কোনো কিছু খারাপ মনে হচ্ছে না। আমাদের সময়ে বিয়ে এভাবেই হতো। আপনি নিজের ফালতু কথা বন্ধ করুন মা। আপনার বেকার কথা শুনে আমার মাথা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে হাত জোড় করছি, এবার একটু দয়া করে চুপ করে যান। দেখছিস তো অজয়, তোর বউ কিভাবে আমার মুখে মুখে তর্ক করছে। নিজের বউকে একটু বোঝাতে পারিস না? অজয় নিজের মায়ের কথা শুনে কোনো রকম প্রতিক্রিয়া করে না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। অপরদিকে পূজা শিল্পার সঙ্গে কথা বলার জন্য বারবার তাকে ফোন করতে থাকে, কিন্তু শিল্পা তার ফোন রিসিভ করে না। এভাবেই দেখতে দেখতে 3 দিন কেটে যায়। একদিন পূজার শাশুড়ি এবং মাসি শাশুড়ি যখন হল রুমে বসেছিল, এমন সময় শিল্পা বিকাশের সঙ্গে তাদের বাড়িতে আসে। তাদেরকে দেখে লতা দেবী প্রচন্ড রেগে যায়। কি রে মেয়েটা, তুই এখানে কি করতে এসেছিস? আমাদের মান সম্মান শেষ করে দিয়েও তোর শান্তি হয়নি? মেয়েটার কথা না হয় বুঝতে পারলাম, তার পরিবার খারাপ, কিন্তু বিকাশ তুই এরকম করলি কেন? আমি কোনোদিনও ভাবিনি যে আমার ভাই এরকম একটা কাজ করবে। আরে দিদি, আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম। তাছাড়া এতে খারাপ কি আছে? শুধুমাত্র আমাদের বয়সের পার্থক্যটা একটু বেশি হয়ে গেল, এটাই যা। আরে বিকাশ, এসব করার আগে তোর একটু লজ্জা করলো না? কিছু সময় পর পূজা শিল্পাকে নিয়ে অন্য রুমে যায় এবং তাকে বলে, তুই এরকম কেন করলি শিল্পা? তুই তো রোহিতকে ভালোবাসতে শুরু করেছিলিস। তার কাছে টাকা শেষ হয়ে গিয়েছিল দিদি। তুমি তো জানো বিকাশের কাছে অনেক টাকা আছে। সে আমাকে অনেক গহনা বানিয়ে দিয়েছে। এবার আমি সারা জীবন ধনী হয়ে জীবন কাটাবো। তুই তো জানিস তার বয়স বেশি, সে আমার মামা শ্বশুর হয়। আর কোনো কথা নয় দিদি, যাও তুমি গিয়ে রান্না বান্না করো, আজ রাতে আমরা চলে যাব। এরপর সেদিন রাতের বেলা বিকাশ শিল্পা এবং তার মা লতাকে নিয়ে বাড়ি ফিরে যায়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এরকমই একদিন সকালে হঠাৎ লতা দেবীর শরীর খারাপ হয়ে যায় এবং সে শিল্পাকে ডাকাডাকি করতে থাকে। শিল্পা, শিল্পা, আমার ওষুধটা দাও, শরীর খুব খারাপ লাগছে। এরপর শিল্পা সেখানে আসে এবং তার শাশুড়িকে ওষুধ দেয়।
এই গ্লাসে যে জল রাখা আছে ওটা অনেক পুরানো হয়ে গেছে, ওইটা ফেলে দিয়ে নতুন জল নিয়ে এসো আর ঢেকে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি, আপনি একটু রেস্ট করুন। আরে শিল্পা, আমি তোমাকে বলেছিলাম যে কয়েকদিন থেকে কাজের মেয়ে আসছে না, আমার হাতে পায়ে অনেক যন্ত্রণা হচ্ছে, তুমি মালিশ করে দাও। এই বুড়িটা আমার মাথা খারাপ করে দিচ্ছে, সব সময় নানা রকমের নাটক করতেই থাকে। আরে কি হলো, তুমি আবার কি ভাবতে শুরু করে দিলে? মা, এখন আমি বাইরে যাচ্ছি, বাড়ি ফেরার পরে করে দেব। আচ্ছা ঠিক আছে, মনে করে করে দিও। এরপর শিল্পা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে পূজা শিল্পাকে নিয়ে চিন্তা করতে থাকে এবং শিল্পার কথা ভাবতে গিয়ে তার কাজ করতে দেরি হয়ে যায়। পূজা যখন রান্নাঘরে দাঁড়িয়ে ছিল এমন সময় তার ননদ মালা তার কাছে আসে। আরে বৌদি, এত দেরি হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত ব্রেকফাস্ট বানাওনি কেন? আসলে মালা, মানে এই ম্যাডামটা হয়তো সারা রাত জেগে ফোন ঘাটাঘাটি করছিল, তাই তো দেরি করে উঠেছে। এর জন্য আমরা সবাই লেট হয়ে যাচ্ছি। এক বোন আমার ছেলেকে ফাঁসিয়ে নিল, আর একজন আমার ভাইকে ফাঁসিয়ে নিল, দুজনের মধ্যে কেউই ভালো নয়। আরতি এভাবে পূজাকে অপমান করায় তার চোখ জলে ভরে আসে এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। পূজাকে কান্নাকাটি করতে দেখে মালা তার মাকে বলে, আরে মা, আর কিছু বলো না, এমনিতেই তুমি অনেক কিছু বলে দিয়েছো। তুই চুপ করে থাক মালা, এসব জিনিসে তোকে নাক গলাতে হবে না, যা গিয়ে নিজের ঘরে পড়াশোনা কর। পূজাকে তার শাশুড়ি অপমান করতে থাকে। অপরদিকে তার স্বামী রজত রুমের ভেতরে বসে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। আরে ডার্লিং, আমি তোমার উপর ফিদা হয়ে গেছি, তুমি আমাকে ইমপ্রেস করে দিয়েছো। রজত ফোনে কথা বলতে থাকে। অন্যদিকে শিল্পার শ্বশুর বাড়িতে লতা দেবী যখন দোতলায় বসেছিল এমন সময় কেউ বারবার তাদের দরজার বেল বাজাতে থাকে। এত সময় থেকে কেউ দরজার বেল বাজাচ্ছে, শিল্পা খুলছে না কেন? সত্যি এই মেয়েটা কোনো কাজের নয়, মনে হচ্ছে আমাকে গিয়ে দরজা খুলতে হবে। লতা দেবী এই বলে রুম থেকে বেরিয়ে আসে। এরপর সে সিঁড়ি থেকে নামছিল এমন সময় হঠাৎ তার পা পিছলে যায় এবং সে সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। লতা দেবী পড়েছিল এমন সময় পূজার ননদ মালা সেখানে প্রবেশ করে এবং শিল্পাও রুমের ভেতর থেকে সেখানে আসে। আরে দিদিমায়ের কি হয়ে গেল? আমি এখনই মামাকে ফোন করে ডাকছি, বাড়ির সকলকেও খবর দিয়ে দিচ্ছি। এরপর সকলে সেখানে চলে আসে এবং লতা দেবীকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। ডাক্তারবাবু, তাড়াতাড়ি আমার মায়ের চিকিৎসা করুন, যেমন করে হোক আমার মাকে সুস্থ করে তুলুন। আপনারা আমাকে ক্ষমা করবেন, এতে আমরা আর কিছু করতে পারবো না, অনেকক্ষণ আগেই ইনি মারা গেছেন। ডাক্তারবাবুর কথা শুনে সকলে কান্নাকাটি করতে শুরু করে দেয়। এরপর তারা লতা দেবীর মৃতদেহ নিয়ে চলে যায় এবং তার অন্তিম সংস্কার করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন পূজা যখন তার স্বামী রজতের জামা কাপড় পরিষ্কার করছিল এমন সময় সে জামার পকেট থেকে একটি মেয়ের হেয়ার ক্লিপ পায়। এটা তো কোনো মেয়ের ক্লিপ, তাও আবার ব্যবহার করা মনে হচ্ছে, তার মানে রজত এটা আমার জন্য নিয়ে আসেনি। পূজা জামা কাপড় পরিষ্কার করতে করতে এসব কথা ভাবতে থাকে। এরপর সেদিন রাতের বেলায় রজত যখন বাড়ি ফেরে এমন সময় পূজা সেই হেয়ার ক্লিপ নিয়ে তার কাছে যায়। আরে রজত, এটা কার হেয়ার ক্লিপ? এটা তোমার পকেট থেকে বেরিয়েছে। এটা মানে আসলে হ্যাঁ, এটা আমি এখন অনেক টায়ার্ড আছি, এখন এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। আমি জানি রজত, তুমি হয়তো অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছো, তবে আমার এটাও বিশ্বাস যে একদিন তুমি নিজের ভুল বুঝতে পারবে। নিজের বেকার কথা বলা বন্ধ করো আর চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো। রজত এই বলে ঘুমিয়ে পড়ে। পূজা তার পাশে শুয়ে শুয়ে তার ব্যাপারে ভাবতে থাকে। হে ঈশ্বর, তাড়াতাড়ি কোনো চমৎকার করে দাও, আমার রজতকে ভালো করে দাও, তাকে এভাবে ভুল পথে যেতে দেখতে পারবো না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন আরতি দেবী যখন বাড়ি পরিষ্কার করছিল এমন সময় সে বাড়িতে অ্যাবর্শন করার ওষুধ দেখতে পায়। এরপর সে পূজার কাছে যায়। আরে পূজা, আমাদের বাড়িতে অ্যাবর্শন পিলস কিভাবে? এটা কি তোমার? না মা, এটা আমার নয়, আমি প্রেগনেন্ট নই। তাহলে এটা কার ওষুধ? আমাকে পরিষ্কার করে বল, আমাদের মান সম্মান শেষ করতে কোথায় গিয়েছিলিস? আমার তো ভাবতেও লজ্জা করছে যে আমি এরকম একটা মেয়েকে নিজের বৌমা করে ফেলেছি। মা, আমি কিচ্ছু করিনি, আমি জানি না এটা কোথা থেকে এসেছে।
আমি আর তোর কোন রকম কথা শুনতে চাই না। এখন এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে আমি ধাক্কা মেরে তোকে এই বাড়ি থেকে বার করে দেব। মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে বাড়ি থেকে বার করবেন না, আমি কিছু করিনি। পূজার শাশুড়ি যখন তাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছিল, এমন সময় পূজার ননদ এবং রজত সেখানে চলে আসে। কি হয়েছে মা, তুমি বৌদির উপরে এরকম রাগারাগি করছো কেন? এই মেয়েটা আমাদের পরিবারের মান সম্মান শেষ করে দিয়েছে। আমি তো আগে থেকেই বলতাম এই মেয়েটা ভালো নয়, তুমি জোর করে এর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে। এরপর আরতি একটি ব্যাগের মধ্যে পূজার জামা কাপড় প্যাক করে দেয় এবং তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আপনি আমাকে ভুল ভাবছেন মা, আমি কিছু করিনি। চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যা, আমরা কেউ তোকে এই বাড়িতে থাকতে দেব না। এরপর পূজা দুঃখী হয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং নিজের মায়ের বাড়িতে পৌঁছায়। পূজা নিজের মায়ের বাড়ি গেলে তার বাবা সব কথা শুনে পূজার উপর প্রচন্ড রাগারাগি করতে থাকে। সব সময় এই মেয়ের জন্য আমাদের পরিবারের মান সম্মান শেষ হয়ে যায়। এই মেয়ে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মরে গেলে ভালো হতো। মা, আপনি এরকম করে কেন বলছেন? আমার পূজা কোনোদিনও খারাপ কিছু করতেই পারে না। আরে বৌমা, তোমার কি এখনো শিক্ষা হলো না? দেখতে পাচ্ছ না তোমার মেয়ের জন্য কতবার আমাদেরকে অপমানিত হতে হচ্ছে। ঠাকুমার কথায় কিছু মনে করিস না পূজা, যা তুই নিজের রুমে গিয়ে রেস্ট কর। এরপর পূজা নিজের জামা কাপড় নিয়ে রুমে চলে যায়। একদিন রজত যখন নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে একটি রেস্টুরেন্টে বসেছিল, এমন সময় তার গার্লফ্রেন্ড মনিকা বলে, আরে রজত, তুমি আমাকে কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারলে না? আরে মনিকা, এই মাসে বিজনেস অনেক খারাপ চলছে, পরের মাসে তোমাকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাব, প্রমিস করলাম। রজত, তুমি সব সময় এটাই বলতে থাকো। আগের মাসে তোমাকে আমি একটা ব্যাগ কিনে দিতে বলেছিলাম, কিন্তু তুমি এখনো পর্যন্ত সেটা কিনে দাওনি। আরে মনিকা, সেই ব্যাগের দাম 3 লাখ টাকা, তুমি এত দামি ব্যাগ নিয়ে কি করবে? সেটা আমি নিজের বান্ধবীদেরকে দেখালে তারা আমাকে দেখে অনেক হিংসে করবে। মনিকা, তুমি এভাবে রাগ করলে তোমাকে আরো সুন্দর দেখায়। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, আমার উপর এত রাগ করছো কেন? এভাবেই রজত তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে থাকে। এরপর আরো কয়েকদিন কেটে যায়। একদিন রজতের বোন মালা খুব চিন্তিত হয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। এসব একদম ভালো হচ্ছে না, আমার মনে হচ্ছে একদিন আমাদেরকে বিপদে পড়তে হবে। কি হয়েছে মালা, তুই কার সঙ্গে ফোনে কথা বলছিস? আরে দাদা, তুমি এখানে অফিস থেকে কখন ফিরলে? তুই আমার কথা ছাড়, আগে বল তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সবকিছু ঠিক আছে তো? না দাদা, আমার কিছু হয়নি। আসলে কলেজের একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, সেটা নিয়েই একটু কথা বলছিলাম। মালা, তোর যে কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে দিস, তোর দাদা থাকতে তোকে চিন্তা করতে হবে না। ঠিক আছে দাদা। আচ্ছা, তুই সেদিন মনিকার সঙ্গে দেখা করেছিলি, মনে আছে তো? মেয়েটাকে তোর কেমন লাগলো? দাদাকে সেই মেয়েটার ব্যাপারে কি আর বলবো, এটা তো আর বলতে পারবো না যে আমি তাকে একেবারে সহ্য করতে পারি না। আরে কি হলো, তুই আবার কি ভাবতে শুরু করে দিলি? না না দাদা, কিছু ভাবছি না, মনিকাকে আমার ঠিকঠাকই মনে হয়েছে। এরপর রজত নিজের রুমে চলে যায়। সেদিন বিকেল বেলায় আরতি দেবী যখন হল রুমে বসেছিল, এমন সময় পূজার বাবা মা সেখানে আসে। তারা আরতি দেবীকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে। আপনি বিশ্বাস করুন দিদি, আমার মেয়ে কোনো ভুল করেনি। আপনার মেয়ে ভুল করেনি, তাহলে বাড়িতে অ্যাবর্শন পিল এলো কিভাবে? সেটা তো আমি জানি না দিদি, তবে এটা বলতে পারবো যে ওই ওষুধ আমার মেয়ের নয়। আমি কিছুটা হলেও আপনাদেরকে সম্মান করি, তাই এখনো পর্যন্ত খারাপ কিছু বললাম না। এবার আপনারা এখান থেকে চলে যান, না হলে আমি উল্টোপাল্টা কথা বলতে বাধ্য হব। কিন্তু দিদি, এভাবে তাকে বাড়ি থেকে বার করে দিলে তার জীবন খারাপ হয়ে যাবে। এখন আমি সেই ব্যাপারে কোনো কথা বলতে চাই না দাদা। এবার আপনারা বাড়ি ফিরে নিজের মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিন, পরে কি হবে দেখা যাবে। এরপর পূজার বাবা মা সেখান থেকে চলে যায়। পূজার বাবা মা চলে যাওয়ার পর আরতি দেবীর মেয়ে সেখানে আসে এবং তাকে নিয়ে নিজের রুমে চলে যায়। এবার বল, কি বলার জন্য আমাকে ডেকে আনলি? মা, ওই মনিকা একদম ভালো মেয়ে নয়, তুমি দাদার কথায় তাকে এই বাড়ির বৌমা করে নিও না যেন। পূজা বৌদি তার তুলনায় অনেক ভালো মেয়ে। কথাটা একদম ঠিকই বলেছিস মালা, এটা আমিও জানি যে রজত মনিকাকে বিয়ে করে নিলে আমাদের জীবন আরো বেশি খারাপ হয়ে যাবে। ওই মেয়েটা আমাদের সংসার ভেঙে ফেলবে,
কিন্তু আমি বুঝতে পারছি না রজতকে কিভাবে বোঝাবো যে মনিকা তার জন্য ভালো মেয়ে নয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন মালা মার্কেটে দাঁড়িয়ে কোনো মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিল। আসলে সে পূজার বোন শিল্পার সঙ্গেই কথা বলছিল। এবার কি চাও তুমি? আমি যেমনটা বলেছি তেমনটাই করবে। বেশি চালাকি করতে গেলে আমি তোমার কি অবস্থা করবে এটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথা মতোই কাজ করব। তুমি বারবার আমাকে ফোন করে বিরক্ত করো না প্লিজ। মনে হচ্ছে আমার কথা শুনে তোমার অনেক রাগ হচ্ছে। তবে যতই রাগ হোক আমার সামনে দেখানোর চেষ্টা করো না। আমি যেদিন রেগে যাব সেদিন তোমার জন্য ভালো হবে না। এবারে ফোন রাখো। শিল্পা এই বলে ফোন রেখে দেয়। অপরদিকে মালা অনেক চিন্তিত হয়ে যায় এবং তাড়াতাড়ি নিজের মায়ের কাছে যায়। মা তাড়াতাড়ি চলো, আমাদের এখনই বিকাশ মামার অফিসে যেতে হবে। মামা মারা গেছে। মালার কথা শুনে আরতি দেবী অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি তার সঙ্গে বিকাশের অফিসে পৌঁছায়। তারা সেখানে গিয়ে দেখে সেখানে আগে থাকতে পুলিশ তদন্ত করছে এবং শিল্পা জোরে জোরে কান্নাকাটি করছে। বিকাশ বাবুকে কেউ খাবারের মধ্যে বিষ খাইয়ে দিয়েছে। কিন্তু ইন্সপেক্টর বাবু, আমার ভাইয়ের সঙ্গে কি এরকম করতে পারে? আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না, সবাই তাকে অনেক পছন্দ করত। এখন কিছু বলা যাবে না, তদন্ত করার পর আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো। এরপর দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন শিল্পা যখন একটি ছেলের সঙ্গে বাড়িতে বসেছিল এমন সময় মালা তার কাছে যায়। মালা ছেলেটিকে দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় যে শিল্পা এই ছেলের সঙ্গে মিলে বিকাশকে মেরেছে। এবার তুমি হ্যাপি হয়েছো? আমার ভালো মামাকে তুমি প্রাণে মেরে ফেললে। আমি আর চুপ করে থাকতে পারবো না। আমি সবাইকে তোমাদের ব্যাপারে জানিয়ে দেব। এখান থেকে পালাতে পারবে তবেই তো সবাইকে বলবে। শিল্পা এবং সেই ছেলেটি মালাকে ধরার জন্য তার কাছে যায়, কিন্তু মালা ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মালা রাস্তা থেকে ছুটে যাচ্ছিল এমন সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং কেউ তাকে হসপিটালে ভর্তি করে। কিছু সময়ের মধ্যেই মালার মা, দাদা এবং মনিকা হসপিটালে পৌঁছায়। তারা মালার অবস্থা দেখে অনেক দুঃখী হয়ে যায়। পেশেন্টের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাড়াতাড়ি তাকে রক্ত দিতে হবে। আপনারা তাড়াতাড়ি ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। আরে মনিকা, তোমার ব্লাড তো ও পজিটিভ। প্লিজ আমার বোনকে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচিয়ে নাও। আমাদের কারোর রক্ত ম্যাচ করছে না, না হলে আমরাই দিয়ে দিতাম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রক্ত দিতে পারবো না। তাছাড়া আমার একটা ইম্পর্টেন্ট কাজও আছে, তাই আমি চলে যাচ্ছি। পেশেন্ট এখন অজ্ঞান আছে, তার জ্ঞান ফিরলে তবেই আপনারা তার সঙ্গে দেখা করতে পারবেন। মনিকার এরকম ব্যবহার দেখে রজত অনেক দুঃখী হয়ে যায়। রজত দুঃখী হয়ে দাঁড়িয়েছিল এমন সময় পূজা তার বাবা মায়ের সঙ্গে সেখানে চলে আসে। তুমি একদম চিন্তা করো না রজত, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। আমি মালাকে রক্ত দেব। এরপর পূজা মালাকে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচিয়ে নেয়। রক্ত দেওয়ার পর পূজা অপারেশন রুম থেকে বেরিয়ে পড়ে। তোমার অনেক ধন্যবাদ বৌমা। আজ তুমি না থাকলে আমার মেয়েটা বাঁচতো না। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মতো ভালো মেয়ের উপরে এত সন্দেহ করলাম। আরে মা, আপনি এভাবে ক্ষমা চাইছেন কেন? তখন আপনার যেটা ঠিক মনে হয়েছিল আপনি সেটাই করেছেন। আমি প্রার্থনা করব আসল সত্যিটা সকলের সামনে চলে আসুক। তুমি আমাকেও ক্ষমা করে দাও পূজা। আমরা তোমার উপর এত অত্যাচার করলাম, তারপরেও তুমি এইভাবে আমাদের পাশে এসে দাঁড়ালে। এরপর সেদিন রাতের বেলা মালাকে দেখার জন্য শিল্পা হসপিটালে আসে। শিল্পা অপারেশন রুমের বাইরে থেকে মালাকে দেখার পর সকলের সঙ্গে গল্প করতে থাকে। এরপর মাঝরাতে সকলে ঘুমিয়ে পড়ার পর শিল্পা চেয়ার থেকে উঠে পড়ে এবং অপারেশন রুমের দিকে যায়। শিল্পা যখন দরজার কাছে পৌঁছায় এমন সময় আরতি দেবী তাকে দেখে নেয়। আরে শিল্পা, তুমি কোথায় যাচ্ছ? আরে আন্টি, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে, তাই আমি ওষুধ খুঁজছিলাম। প্রচন্ড জোরে ব্যথা হচ্ছে, সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি আমাকে ওষুধ দিন। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো, রিসেপশনে জিজ্ঞাসা করে কোনো ওষুধ নিয়ে নেব। আরতি দেবী এই বলে শিল্পাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর এক ছেলে অপারেশন রুমের ভেতরে যায় এবং মালাকে খুন করার চেষ্টা করে। এরই মধ্যে মালার বাবা মদন বাবু তাকে দেখে ফেলায় ছেলেটি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। দাঁড়াও দাঁড়াও বলছি, এসব কি হচ্ছে? কি আমাদের পরিবারের সকলকে মারার চেষ্টা করছে? মদনের ডাকাডাকি করায় সকলে সেখানে এসে উপস্থিত হয়। এরপর মদন সকলকে এই ব্যাপারে জানিয়ে দেয়। বাবা,
তুমি চিন্তা করো না, এর পেছনে কে আছে খুব তাড়াতাড়ি আমরা জানতে পেরে যাব। আমি এখনই পুলিশকে খবর দিচ্ছি। কিছু সময়ের মধ্যেই পুলিশ সেখানে চলে আসে এবং অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা কিছুই পায় না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন মদনবাবুর ভাগ্নে বিক্রম যখন নিজের দোকানে ছিল, এমন সময় পুলিশ সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আপনারা আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি কি অপরাধ করেছি? আমরা খবর পেয়েছি তুই মদন বাবুকে মারার চেষ্টা করছিলি। মদন বাবুকে মারতে না পারায় তুই তার মেয়েকে মারতে গিয়েছিলি। এটা সত্যি নয় ইন্সপেক্টর সাহেব, আমি মালাকে মারার চেষ্টা করব কেন? তুই সানির সঙ্গে মিলে মদন বাবুকে মারার প্ল্যান করিসনি? এটা কি সত্যি কথা নয়? পরিষ্কার করে আমাদেরকে সব কথা বল। পুলিশ এই বলে বিক্রমকে খুব মারধর করে। পুলিশের হাতে অনেক মার খাওয়ার পর বিক্রম নিজের ভুল স্বীকার করে নেয়। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি মদন কাকুকে মারার প্ল্যান করেছিলাম, কিন্তু পরে আমি নিজের মাইন্ড চেঞ্জ করে ফেলেছিলাম। আচ্ছা, তাহলে তুই পরে মদন বাবুকে মারার প্ল্যান করেছিলি, তাই তো? না ইন্সপেক্টর সাহেব, আমি তাকে মারার প্ল্যান করিনি। কে তাকে মারতে চেয়েছে এটাও আমি জানি না। আমি দিব্যি খেয়ে বলছি, এতে আমার কোনো হাত নেই। হাবিলদার, আমি অন্য কাজে যাচ্ছি। তুমি এই ছেলেটাকে এত মারো যে সে যেন সব ভুল স্বীকার করে নেয়। স্যার, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, আমি নির্দোষ। পুলিশ বারবার জিজ্ঞাসা করার পরেও বিক্রম একই উত্তর দেয়। অপরদিকে মালার পরিবারের সকলে জানতে পারে যে পুলিশ বিক্রমকে অ্যারেস্ট করেছে। এটা আমি ভালো করে জানতাম যে বিক্রম একটা বেকার ছেলে, কিন্তু আমি ভাবতে পারিনি যে সে আমাকে মারার প্ল্যান করবে। তুমি একদম ঠিক বলেছো বাবা। পুলিশ তদন্ত করছে। বিক্রম ভুল স্বীকার করে নিলে তাকে কঠিন শাস্তি পাওয়ানোর ব্যবস্থা করতে হবে। পুলিশ তাড়াতাড়ি নিজের তদন্ত শেষ করুক। এর পেছনে যে আছে তাকে আমরা ছাড়বো না। মালার পরিবারের সকলে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। অপরদিকে পূজার ঠাকুরমা বিমলা দেবী শিল্পাকে বারবার ফোন করে। শিল্পাকে এতবার ফোন করলাম, সে আমার ফোন কেন তুলছে না? জানি না তার কি হয়েছে, আর একবার ফোন করে দেখি। বিমলা দেবী আবার শিল্পাকে ফোন করে এবং এইবার শিল্পা ফোন রিসিভ করে নেয়। আরে শিল্পা, বিয়ের পর তুই নিজের ঠাকুমাকে ভুলেই গেছিস। তোকে এতবার ফোন করছি, তুই আমার ফোন তুলছিস না কেন? ঠাকুমা, এমনিতে আমার মাথা খারাপ আছে, তুমি নিজের বেকার কথা বলে আরো খারাপ করে দিও না। তুই এরকম ভাবে কথা বলছিস কেন? তাছাড়া তোর কথা জড়িয়ে যাচ্ছে কেন, যেন মনে হচ্ছে তুই নেশা করে আছিস। ঠিক আছে, এত যখন জানতে চাইছো তাহলে ভালো করে শুনে নাও। আমি ড্রিঙ্ক করছি, তার মানে মদ খাচ্ছি, মদ। বারবার আমাকে ফোন করে আমার মাথা খারাপ করো না। শিল্পা যখন নিজের ঠাকুমাকে এসব কথা বলছিল, এমন সময় শিল্পার পাশে থাকা সেই ছেলেটি বলে, আরে তুমি ওই বুড়িটার সঙ্গে কথা বলছো কেন? ফোনটা কেটে দাও। এরপর শিল্পা ফোন কেটে দেয়। অপরদিকে শিল্পার এরকম ব্যবহার দেখে তার ঠাকুমা অনেক দুঃখী হয়ে যায়। পার্বতী, আজ আমি বুঝতে পেরে গেলাম পূজা শিল্পার ব্যাপারে যেসব কথা বলতো সেগুলো সত্যি ছিল। হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন। সে কতবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আপনি বারবার পূজাকে উল্টোপাল্টা কথা বলে চুপ করিয়ে দিতেন। আপনি সব সময় পূজাকে তার পুরানো ভুলের জন্য খোঁটা দিতেন, অথচ সেখানেও পূজার কোনো ভুল ছিল না। আসলে পূজা যখন ছোট ছিল সেই সময় সে তার এক বন্ধু রাহুলের সঙ্গে একটি জঙ্গলে হারিয়ে গিয়েছিল। পূজা তার একদিন পর বাড়ি ফিরেছিল। সেদিন থেকে বাড়ির সকলে পূজাকে ভুল ভাবতে শুরু করে এবং নানাভাবে তাকে অপমান করতে থাকে। আজ এত বছর পর সকলে বুঝতে পেরেছিল যে সেদিনও পূজা সত্যি কথাই বলেছিল। অন্যদিকে হসপিটালে রজত এবং পূজা যখন দাঁড়িয়েছিল, এমন সময় শিল্পা সেখানে আসে। আরে শিল্পা, তুই এখানে? বাড়িতে থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাছাড়া সবসময় বিকাশের কথা মনে পড়ছে, তাই এখানে চলে এলাম। এভাবে দুঃখী হয়ে থাকলে চলবে না শিল্পা, তোর শরীর খারাপ হয়ে যাবে। তোকে নিজের লাইফে এগিয়ে যেতে হবে। পূজা শিল্পাকে বোঝাচ্ছিল, এমন সময় মনিকা সেখানে আসে এবং রজতের সঙ্গে কথা বলতে শুরু করে। ডার্লিং, সেদিনের জন্য কিছু মনে করো না যেন। সেদিন আমার কাজ না থাকলে আমি রক্ত দিয়েই দিতাম। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। এবার এখান থেকে চলে যাও। না রজত, তুমি এভাবে আমাকে ছাড়তে পারো না। ছাড়তে পারবো না আবার কি? আমি তোমাকে সেদিনেই ছেড়ে দিয়েছি। এবার চলে যাও আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি।
তুমি নিজের গেও বউটার সঙ্গেই থাকো। মনিকার কথা শুনে পূজা প্রচন্ড রেগে যায় এবং তাকে একটি জোরে থাপ্পড় মেরে দেয়। এরপর মনিকা সেখান থেকে চলে যায়। মনিকা অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তুমি তাকে চড় না মারলে আমি নিজেই মারতাম। আমার কপাল অনেক ভালো যে তার মতো খারাপ মেয়ে থেকে বেঁচে গেছি। আশা করছি আজকের পর মনিকা আর কোনোদিনও তোমাকে বিরক্ত করবে না। আমারও তাই মনে হচ্ছে পূজা, তুমি যা জোরে থাপ্পড় মেরেছো তার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। পরের দিন মালাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং সকলে তাকে নিয়ে বাড়ি ফিরে যায়। মালাকে ডিসচার্জ করে দিলেও ডাক্তার এটা বলে দেয় যে কয়েকদিন পর্যন্ত সে কথা বলতে পারবে না। বাড়ি ফিরে সকলে মালাকে তার রুমে পৌঁছে দিয়ে হল রুমে গিয়ে বসে। সকলে যখন বসেছিল এমন সময় শিল্পা সেখানে আসে। আরে দিদি, বাড়িতে অনেক একা একা মনে হচ্ছিল, তাই এখানে চলে এলাম। ভাবছি কয়েকদিন তোমার শ্বশুর বাড়িতে থাকবো, তোমাদের মাঝে থাকলে আমার দুঃখ কিছুটা কম হবে। আরে শিল্পা, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? এটাও তো তোরই বাড়ি, তোর যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস। হ্যাঁ শিল্পা, তোমার দিদি একদম ঠিকই বলছে, এটাকে তুমি নিজের বাড়িই মনে করো। এরপর শিল্পা সেখানে থেকে যায়। সেদিন রাতের বেলা শিল্পা জল খাওয়ার নাম করে রান্নাঘরে যায়। এই ঘুমের ওষুধ আজ সবার খাবারে মিশিয়ে দেব। রাতে যখন সকলে গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে, সেই সময় আমি নিজের কাজ খুব ভালোভাবে করতে পারবো। এত সহজে আমি নিজের প্ল্যান খারাপ হতে দেব না। এরপর শিল্পা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। সেদিন মাঝরাতে সকলে যখন ঘুমিয়েছিল এমন সময় শিল্পা রুম থেকে বেরিয়ে আসে এবং মালার রুমে যায়। এই তো মালা ঘুমিয়ে আছে। বাই বাই মালা, আজ তোমাকে মরতে হবে। তোমাকে বাঁচিয়ে রাখলে সকলে আমার ব্যাপারে জানতে পেরে যাবে। তোমার বেঁচে থাকার অধিকার নেই মালা। শিল্পা একটি বালিশ নিয়ে মালার মুখে চাপা দিতে যাচ্ছিল এমন সময় পূজা পুলিশকে নিয়ে সেখানে চলে আসে। ইউ আর আন্ডার অ্যারেস্ট শিল্পা, নিজের জায়গা থেকে নাড়াচাড়া করার চেষ্টা করবে না। এরপর পূজা শিল্পার কাছে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মারে। তুই একটা মেয়ের নামে কলঙ্ক শিল্পা। কিন্তু আমি তো। শিল্পা কিছু বলতে যাচ্ছিল এমন সময় তার মায়ের বাড়ির সকলে এবং পূজার শ্বশুর বাড়ির সকলে সেখানে এসে উপস্থিত হয়। এরপর পূজার শাশুড়ি বলে, আরে শিল্পা, আমরা তোমার ব্যাপারে কিভাবে জানতে পারলাম শুনবে? সেদিন হসপিটালে যে ছেলেটা মালাকে মারার জন্য এসেছিল তার হাতে সেই আংটি ছিল, যে আংটি তোমার হাতে ছিল। আমারও তোর উপর সন্দেহ হয়েছিল শিল্পা। আমি যখন তোকে ফোন করেছিলাম তখন তোর পাশে কোনো ছেলে কথা বলছিল। ঠাকুরমা, আমি কিছু করিনি, তুমি আমাকে বাঁচাও ঠাকুরমা। তোমরা পুলিশকে এখান থেকে চলে যেতে বলো। আরে শিল্পা, এত তাড়াতাড়ি ভয় পেয়ে যাচ্ছিস কেন? আসলে এই সবকিছু ইন্সপেক্টর বাবুরই প্ল্যান ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্সপেক্টর বাবু। ইন্সপেক্টর, তাড়াতাড়ি একে নিয়ে যান। আমি চাই না এর মতো বাজে মেয়ে আমাদের বাড়িতে থাকুক। রজতের কথা শুনে শিল্পা আরো ভয় পেয়ে যায় এবং সকলের পা ধরে ক্ষমা চাইতে শুরু করে। মা, তুমি সকলকে বোঝাও না। আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমাকে বাঁচাও। ইন্সপেক্টর বাবু, এই মেয়েটার সঙ্গে আমাদের কোনো রকম সম্পর্ক নেই। আপনি তাড়াতাড়ি একে এখান থেকে নিয়ে যান। এরপর পুলিশ শিল্পাকে অ্যারেস্ট করে নেয়। শিল্পা যে ছেলের সঙ্গে এসব কাজ করেছিল পুলিশ তাকেও অ্যারেস্ট করে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং মালা সুস্থ হয়ে ওঠে। মালা সুস্থ হওয়ার পর তার মাকে বলে, মা, আমি তোমাকে সব সত্যি কথাগুলো বলতে চাই। হ্যাঁ বল না, কি রকম সত্যি কথা? মা, আমাদের বাড়িতে যে অ্যাবর্শন পিলগুলো রাখা ছিল সেগুলো আমি ব্যবহার করতাম। আমি এখনো নরেনের সঙ্গে দেখা করি। আমার এই কথাটি শিল্পা জানতে পেরে গেছিল আর সে আমাকে ব্ল্যাকমেল করত। শিল্পা আমাকে বলেছিল আমি যদি বিকাশ মামার মৃত্যুর ব্যাপারে তোমাদেরকে জানাই তাহলে সে আমার এই কথাটি তোমাদেরকে জানিয়ে দেবে। মালা তার মাকে জানিয়ে দেয় যে কিভাবে শিল্পা প্রথমে তার শাশুড়িকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে দেয় এবং পরে তার স্বামীকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করে। মা, আমি জানি তুমি আমাকে অনেক রাগারাগি করবে, কিন্তু আমি নরেনকে অনেক ভালোবাসি। আমি তোর উপর রাগারাগি করব না মালা। আমি আজকে নরেনের বাড়িতে গিয়ে তোর বিয়ের ব্যাপারে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ মা। এরপর সেদিন বিকেল বেলায় আরতি পূজাকে সঙ্গে নিয়ে নরেনদের বাড়িতে যায় এবং মালা ও নরেনের বিয়ে ঠিক করে দেয়। এরপর থেকে সকলে হাসি খুশিতে নিজেদের জীবন কাটায়। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।
আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।